নমস্কার, গোল টেবিল ফুটবল পডকাস্টের বৈঠকি আড্ডায় আপনাদের আবার স্বাগত। আমরা ফিরে এসেছি, আমি আর দেবজয়দা, ভারতীয় ফুটবলের ইতিহাসের সপ্তম পর্ব নিয়ে। আমরা ষষ্ঠ পর্বের পর একটা লম্বা বিরতি নিয়ে ফেলেছি, তারপরে আমরা আবার ফিরে এসেছি 7th এপিসোড নিয়ে। শেষ এপিসোডে আমরা কথা বলেছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোল্ডেন জেনারেশন, মোহামেডান স্পোর্টিং ক্লাব কীভাবে ডুরান্ড কাপ জেতে এবং সেই সময় পরপর ক্যালকাটা ফুটবল লিগ জেতে, সেগুলো নিয়ে। এই এপিসোডে আমরা কথা বলবো কিভাবে ভারতে ইন্ডিয়ান ফুটবল টিম, কারণ আমরা ভারতীয় ফুটবলের ইতিহাস নিয়ে বলছি, ইন্ডিয়ান ফুটবল টিম সেই কনসেপ্টটা কিভাবে আস্তে আস্তে ডেভেলপ করলো। কারণ এতক্ষণ আমরা ক্লাব, বিভিন্ন ক্লাবের ইতিহাস, ক্লাবগুলো কিভাবে তৈরি হলো, রিজিয়নাল অ্যালিজিয়েন্স, এইসব নিয়ে কথা বলছিলাম। কিন্তু একটা ন্যাশনাল আইডেন্টিটি কিভাবে ভারতবর্ষে এলো এবং তার মূলে ছিল AIFF, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যেটা এখনও ভারতীয় ফুটবলের প্রধান গভর্নিং বডি। আমরা সেই নিয়েই আজকে কথা বলবো। আর আমরা আগে IFA নিয়ে অলরেডি কথা বলেছি, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। নাম ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ছিল কারণ তখন কিন্তু সেই সময়ে যখন IFA প্রতিষ্ঠা হয়েছে, সেই সময়ে আমরা আমাদের তৃতীয় পর্বে ওয়েস্ট ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের গোড়াপত্তন, রোভার্স কাপ, এই নিয়েও আলোচনা করেছি। কিন্তু মূলত ভারতীয় ফুটবলকে কন্ট্রোল করতো IFA, কারণ IFA ব্রিটিশ এফের দ্বারা অ্যাফিলিয়েটেড ছিল। তাই কোনো বাইরের টিম ভারতে এলে, বা আমরা দেখছিলাম জাভাতে খেলতে যাচ্ছে 1924 সালে টিম IFA, তখন ইন্ডিয়ান ফুটবল, যেমন গৌরব বলল, ইন্ডিয়ান ফুটবলের কনসেপ্ট তখনও আসেনি, তাই টিম IFAই কিন্তু বাইরে যেত। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছিল অন্য টিমগুলোর, যেহেতু IFA কলকাতা বেস্ট, সেই হেতু বারবারই বাইরের ক্লাবগুলো যখন IFA শিল্ড খেলতে আসছে বা কলকাতায় খেলতে আসছে, তখন একটা অভিযোগ উঠতে শুরু করে যে কলকাতার ক্লাবগুলো বা ইস্টার্ন রিজিয়নের ক্লাবগুলো একটা আন্ডু অ্যাডভান্টেজ পাচ্ছে, কমিটির টিম যাকে আমরা কমিটির টিম, যে তারা হয়তো কমিটির টিম নিজেদের মনে করছে, সেই অ্যাডভান্টেজ পাচ্ছে। এবং এই বাইরের জায়গাগুলোর কথা যে দেবজাদা বলছে, সেখানে আমরা ইতিমধ্যেই জানি যে বিভিন্ন স্কুল, বিভিন্ন মিশনারি স্ট্রাকচার তারা খেলা শুরু করে দিয়েছে। আমরা দেখেছি কীভাবে সিমলার স্কুল, হিমাচল প্রদেশের স্কুল, তারা ভারতের বাইরেও এই সময় যাচ্ছে খেলতে। কিন্তু তাছাড়াও কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই খেলা খুব সংঘবদ্ধভাবে শুরু হয়ে গেছে। যেমন মুম্বাইয়ের কথা আমরা জানি, রোভার্স কাপের কথা আমরা জানি, দিল্লিতে একটা খুব থ্রাইভিং কালচার তৈরি হচ্ছে। তাছাড়াও হায়দ্রাবাদে আমরা জানি যে প্রথম আর্লিয়েস্ট টুর্নামেন্ট 1910-এ শুরু হয়, যেটার নাম ছিল মাজিদ টুর্নামেন্ট। এবং 1910 মানে IFA তৈরির কিছু বছর পরে, এবং সেই সময় IFA শিল্ড খেলা হচ্ছে। সুতরাং হায়দ্রাবাদে একটা খুব ভালো ফুটবলের কালচার ইতিমধ্যেই ছিল। যদিও হায়দ্রাবাদ ফুটবল অ্যাসোসিয়েশন 1939-এ তৈরি হচ্ছে, অ্যাসোসিয়েশন পরে আসছে, কিন্তু ফুটবলের কালচার সেখানে ছিল, যেটা আমরা ঠিক স্বাধীনতার পরে রহিম সাহেব এবং হায়দ্রাবাদের নানা খেলোয়াড় উঠে আসা ভারতীয় টিমে, অলিম্পিক্সে এবং এশিয়ান গেমসে, এশিয়ান কাপে রিপ্রেজেন্ট করা। তো হায়দ্রাবাদে একটা থ্রাইভিং কালচার ছিল। 1942-43-এ আমাদের মনে রাখতে হবে, হায়দ্রাবাদ সিটি পুলিশ ক্লাব তৈরি হচ্ছে, যারা স্বাধীনতার পরে ডমিনেট করবে। প্রায় 10 বছর ভারতীয় ফুটবলে একটা ডমিনেন্স আমরা দেখতে পাবো হায়দ্রাবাদ। এছাড়া গোয়ার ব্যাপারটা আরও অনেক ইন্টারেস্টিং এবং খুব মজার, কারণ গোয়ার ফার্স্ট রেকর্ডেড ম্যাচ আমরা 1900 সালে দেখছি। 1900 সালে প্রথম রেকর্ডেড ম্যাচ হয়ে গেছে। 1883-তে আমরা বিভিন্ন ডকুমেন্টে দেখছি যে গোয়াতে মিশনারিরা অলরেডি ফুটবল খেলা নিয়ে চলে এসছে। 1905 সালে আমরা দেখছি সেন্ট মেরিজ কলেজ মুম্বাই, তার সাথে পাঞ্জিম বয়েজ, এটা একদম ডকুমেন্টেড। আমার মনে হয় এইখানে গোয়ার কথা যখন আসবে, আমরা তো বরাবর ব্রিটিশদের অবদান নিয়ে কথা বলেছি, ফুটবল ভারতে কিভাবে হলো, এখানে পর্তুগিজদের কথা বলতে হবে। একদম পর্তুগিজদের কথা বলতে হবে, এবং একদম সেই কিউ নিয়েই আমি এখানে একটা খুব মজার ডিটেল অ্যাড করি। 1939 সালে গোয়াতে যে প্রথম অ্যাসোসিয়েশন তৈরি হয়, সেই অ্যাসোসিয়েশনের নাম, আমার উচ্চারণকে আপনারা ক্ষমা করে দেবেন, অ্যাসোসিয়াকাও দে ফুটবল দ্য ইন্ডিয়া পর্তুগিজ নামে একটা সংস্থা তৈরি হয় গোয়াতে। তারা কিন্তু গোয়াতে ফুটবলের প্রসার, গোয়াতে ফুটবলের নিয়মাবলী ঠিক করে মানা হচ্ছে কিনা, এগুলো দেখছে। 1950-এ 1950-এর দশকে পর্তুগালের কুখ্যাত ডিকটেটর অলিভিয়েরা সালাজার আমরা জানতে পারি, বিভিন্ন ডকুমেন্টে দেখেছি যে গোয়া যে ভারতবর্ষের পার্ট নয়,
গোয়া যে আসলে পর্তুগালেরই পর্তুগালের পার্ট, পার্ট। ফুটবলকে সেটার একটা প্রমাণ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। সুতরাং গোয়ার কালচারটা পুরোপুরি আলাদা, এবং গোয়াতে পরবর্তীকালে আমরা সালগাওকার, ডেম্পো, আরও পরে চার্চিল ব্রাদার্স, ভাস্কো, এই সমস্ত টিমের কথা তো আমরা জানি, কিন্তু সেগুলো অনেক পরে। গোয়াতে একটা খুব ইম্পর্টেন্ট কালচার এই সময় ছিল। কেরালার যদিও কোনো সংস্থা এই সময় তৈরি হয়নি, কিন্তু কেরালার প্লেয়াররা বারবার এই IFA 11, এর আগে অলিম্পিক্সে অন্যান্য খেলায় পার্টিসিপেট করেছে। 1948-এর অলিম্পিক্স থেকেই ফুটবল টিমে কেরালার রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, অনেক মালয়ালি প্লেয়ারই আমরা বরাবর দেখে এসেছি। একদম। পাঞ্জাব, আমরা জানি যে নর্থ ওয়েস্টের একটা ফুটবল অ্যাসোসিয়েশন এই সময় তৈরি হচ্ছে NWIFA নামে, সেটা কিন্তু AIFF প্রতিষ্ঠার আগেই তৈরি হয়ে গেছে। সুতরাং এই সমস্ত জায়গায় ছোট ছোট করে ফুটবলের প্রসার ইতিমধ্যেই হয়েছে। আর এর পরে যেটা আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্টিংলি, IF এর এগেনস্টেই কথা উঠছে যে কলকাতার ক্লাব বা ইস্টার্ন রিজিয়নের ক্লাবকে একটু পক্ষপাতমূলক আচরণ করছে IFA তাদের সাথে। কিন্তু 1935 সালে দ্বারভাঙাতে IFA থেকেই একটি সভার ডাক দেয়া হয়, যেখানে তারা চায় একটা অল ইন্ডিয়ান গভর্নিং বডি তৈরি করতে, যাতে এই সমস্ত পক্ষপাতমূলক আচরণ আর হবে না। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। এই সভার মাঝপথ থেকে কোনো এক অজ্ঞাত কারণে মনোমালিন্যের জন্য SN ব্যানার্জি, পঙ্কজ গুপ্ত, এই পঙ্কজ গুপ্তের কথা আমরা পরে আরও বেশি করে বলবো, পঙ্কজ গুপ্ত এবং সন্তোষের মহারাজা, যার কথা আমরা আগে বলেছি, সন্তোষের মহারাজা ফুটবলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একজন চরিত্র ছিলেন। আর তুমি যেটা তার সম্বন্ধে বরাবর বলে এসেছো, তার কনভিন্সিং পাওয়ার, বা যে কোনো জায়গায় গিয়ে সেখানে পুরো ব্যাপারটাকে নিজের কন্ট্রোলে করে সেখানকার মিনিটসটাকে নিজের মতো করে বের করে নিয়ে আসা, এগুলো তিনি বরাবর করে এসেছেন। সেটাও আমরা খুব তাড়াতাড়ি দেখব। এই তিনজন মিটিং থেকে বেরিয়ে আসেন। হ্যাঁ, এবং এই তিনজন মিটিং থেকে বেরিয়ে আসার পিছনে প্রধান কারণ হয়তো এটাই ছিল যে IFA যেহেতু ভারতীয় ফুটবল কন্ট্রোল করছিল, তারা সেই কন্ট্রোল নিজেদের হাতেই অনেকটা রাখতে চেয়েছিল। বাকিরা সেটা মেনে নেয়নি, এবং বাকিরা সেটা মেনে না নেওয়ার ফলে তারা বেরিয়ে যায়, এবং সেই সভা সেখানে কিন্তু শেষ হয়ে যায়নি। 1935 সালে একটি সংস্থা তৈরি হয়। বাকি যারা ডেলিগেটস ছিল তারা মিলে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন AIFA নামে একটা সংস্থা তৈরি করে, যার প্রেসিডেন্ট ছিলেন রাজা বাহাদুর অফ দারভাঙ্গা নামে তাকে আমরা জানি। এবং তিনি সেই সময় কিন্তু পলিটিক্যালি একটা খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ ছিলেন। তিনি আমাদের তথাগত এই ডিটেলটা বলছিল যে তিনি রাউন্ড টেবিল কনফারেন্সেও 1931-32 সেই সময় রাউন্ড টেবিল কনফারেন্সে তিনি অন্যতম সদস্য ছিলেন। সুতরাং উনি এটার প্রেসিডেন্ট হন। রায় বাহাদুর JP সিনহা উনি অনারারি সেক্রেটারি হন, এবং IFA এবং ACSB আর্মির যে গভর্নিং বডি, তারা দুজন এটার থেকে ওয়ার্কআউট করে। এই সময় আমি বলে রাখতে চাই যে প্রথম যে মিটিংটা হয় সেখানে কোন কোন বডি ছিল আমরা জানি। IFA অবশ্যই ছিল, বেঙ্গলের গভর্নিং বডি। এছাড়া আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড ASCB তারা ছিল। ইউনাইটেড প্রভিন্সেস বিহারে অলরেডি একটা ফেডারেশন তৈরি হয়ে গেছে, তারা ছিল। NWIFA যেটার কথা এক্ষুনি বললাম, পাঞ্জাবে WIFA যেটা মুম্বাই থেকে, এবং দিল্লি, এই 6টা সংস্থা ছিল। তার মধ্যে IFA এবং আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড ASCB এরা দুজন ওয়ার্কআউট করে, তৈরি হয় AIFA। কিন্তু যেটা দেবজয়দা বলছিল, আগামী 2 বছর আমরা দেখতে পাই সন্তোষের রাজা মনমথনাথ চৌধুরী, তার পলিটিক্যাল অ্যাকিউমেন্ট, তিনি একজন রাজা, তাকে অসম্মান করা হয়েছে। এবং ভারতীয় ফুটবল সেই সময় আমরা ইতিমধ্যেই জানি যে রয়্যাল পেট্রোনেজ ভীষণ গুরুত্বপূর্ণ, যে রাজা মহারাজাদের টাকায় টুর্নামেন্টগুলো হতো। AIFA দ্বারা পরিচালিত কোনো টুর্নামেন্ট, কোনো খেলা, কোনো রকম ইভেন্টে কোনো রয়্যাল মানি আসছে না। সমস্ত রাজারা, বিশেষ করে ইস্টার্ন প্রভিন্সের রাজারা, যারা ফুটবল খেলায় বেশি মনোযোগী এবং ফুটবল খেলা নিয়ে যারা বেশি ইন্টারেস্টেড, তারা কেউ কোনো টাকা দিতে রাজি হয় না। স্বাভাবিকভাবে AIFA-কে ফিরে আসতে হয়, এবং সেই সুযোগ নিয়ে 1937 সালে, ঠিক 2 বছর পরে, যারা ওয়ার্কআউট করেছিল তার মধ্যেই একজন পঙ্কজ গুপ্তকে সন্তোষের রাজা উনি পাঠান দিল্লিতে, এবং সেখানে গিয়ে উনি দিল্লিতে মেসার্স ম্যাজেন্টিন তার সাথে একটা মিটিং করেন। এই মেসার্স ম্যাজেন্টিন আবার সমারসেটের হয়ে ক্রিকেট খেলেছেন।
আর যেহেতু এই টাকা পয়সা আসছে না, 1937-এ এই সুযোগটা কাজে লাগিয়েই মনমথ চৌধুরী আবার পঙ্কজ গুপ্তকে দিল্লিতে পাঠাচ্ছেন আরেকটি অল ইন্ডিয়া গভর্নিং বডি তৈরি করার প্রচেষ্টার জন্য। এবার এই পঙ্কজ গুপ্তকে নিয়ে মনে হয় এই জায়গায় আমাদের একটু বলে নেওয়া দরকার, কারণ পঙ্কজ গুপ্ত উনি কিন্তু ওই সময় একটা 3-4 দশক ধরে খুব গুরুত্বপূর্ণ খেলার জগতের একজন মানুষ। উনি এখানে এই বাংলারই সংস্কৃত কলেজ, বঙ্গভাষী কলেজ এই জায়গা থেকে পড়াশোনা করেন। উনি স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের রিপ্রেজেন্টেটিভ ছিলেন। 1924 সালে খুব গুরুত্বপূর্ণ জাভা এবং ইন্দোনেশিয়ার ট্যুর, যেটার কথা দেবজয়দা বলছিল যে আইএফএ কন্ডাক্ট করে, সেই ট্যুরে উনি ট্যুর ম্যানেজার হিসেবে গিয়েছিলেন। এছাড়া 1932-এ অলিম্পিকেও তিনি কোচ হয়ে গেছিলেন বিভিন্ন কন্টিনজেন্টের জন্য। শুধুমাত্র ফুটবল নয়, ক্রিকেট, হকি এই দুটো খেলার সাথেও উনি খুব গুরুত্বপূর্ণভাবে যুক্ত ছিলেন। আমরা জানতে পারি যে মেজর ধ্যানচাঁদকে স্কাউট করার পিছনে ওনার একটা প্রধান ভূমিকা ছিল। প্রথম কোচ ছিলেন ধ্যানচাঁদের, এবং ধ্যানচাঁদের নামটাও হয়তো তার দেওয়া, এটাও আমরা জানতে পারি। এবং এগুলো খুব ইন্টারেস্টিং। ইডেন গার্ডেন্স গোড়াপত্তনের পেছনে একজন ফাউন্ডিং মেম্বার ছিলেন পঙ্কজ গুপ্ত। সুতরাং এই পঙ্কজ গুপ্ত ভীষণ, যদি রাজা বাহাদুর অফ দারভাঙ্গা উনি গুরুত্বপূর্ণ হন, পঙ্কজ গুপ্ত শেয়ানে কোথাও কম যান না। সুতরাং সেই পঙ্কজ গুপ্ত গিয়ে এই একটা নেগোসিয়েশন করে, এবং এই নেগোসিয়েশনের ফলে 1937 সালে আমরা দেখতে পাই যে আবার সবাই এক টেবিলে এসে উপস্থিত হয়। 1937-এর 23শে জুন, এটাই হচ্ছে মানে সেই দ্য ডি ডে, যেদিন এআইএফএফ প্রতিষ্ঠা লাভ করে। এবং এআইএফএফ এর এই প্রতিষ্ঠা লাভের পিছনে একটা নেগোসিয়েশন অবশ্যই আসে, কারণ এখন নেগোসিয়েটিং পাওয়ার আবার আইএফ এর কাছে চলে গেছে। যে 6টা প্রভিন্স ছিল তাদের প্রত্যেকের একটি করে রিপ্রেজেন্টেশন থাকবে, আইএফএ এবং এএসসিবি তাদের 2টো করে রিপ্রেজেন্টেশন থাকবে। এই মর্মে এআইএফএফ এর গোড়াপত্তন হয়। এবং এর সাথে আমরা এই এপিসোডে আমরা স্বাধীনতার আগেই এপিসোডটা শেষ করতে চাই, কারণ আমরা হয়তো এই যে ভারতীয় ফুটবলের ইতিহাসের সিরিজটা করছি, তা আমরা বলেছিলাম আমরা সিজন ওয়াইজ নিয়ে আসবো। হয়তো প্রথম সিজনের আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমরা এইভাবেই ভেবেছিলাম যে স্বাধীনতার আগে পর্যন্ত একটা সিজন, তারপর থেকে, এবং তারপরে আমাদের অনেকগুলো ভাগে ভাগ করতে হবে। কিন্তু হ্যাঁ, এইটা হলে আর আমাদের যেভাবে যদি প্রথম পর্ব থেকে আজ অব্দি দেখি, তাহলে আমরা কথা বলেছি শুধুমাত্র স্বাধীনতার আগের ফুটবল নিয়ে এখনো অব্দি। ভাবেই কিন্তু আমরা যাইনি যাতে আমরা পরের সিজনে যেতে পারি। একদম। এবং স্বাধীনতার আগের ফুটবলে এরপর এআইএফএফ প্রতিষ্ঠার পর 1937-এ প্রতিষ্ঠা হচ্ছে। বাই 1939, 1939-এর মধ্যে ভারতের সমস্ত রিজিয়নাল ফেডারেশন তারা এআইএফএফ এ অ্যাফিলিয়েশন নিয়েছে। সুতরাং এআইএফএফ সবার মান্যতা পাচ্ছে। কিন্তু এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এরপরেই শুরু হচ্ছে। সারা বিশ্বে ফুটবল কেন, সমস্ত ধরনের খেলাধুলা এই সময় বন্ধ থাকছে। ফলে এআইএফএফ ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম সেটা সেইভাবে তৈরি করে উঠতে পারছে না এই সময়। ইন্ডিয়ান ন্যাশনাল টিমের আইডেন্টিটি এই সময় তৈরি হচ্ছে না। খেলাধুলা অনেকটা বন্ধই থাকছে। তো তবুও এআইএফএফ একটা ফাংশনাল ইউনিট হিসেবে থেকে যাচ্ছে, এবং এই এআইএফএফ খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, কারণ ভারত স্বাধীন হওয়ার ঠিক 1 বছর পর 1948-এই ইন্ডিয়া ফিফার মেম্বার হয়ে যায়। এবং তার থেকেও বড় কথা, তার ঠিক 6 বছর পরে 1954 এএফসি প্রতিষ্ঠা হয়, এবং এএফসি প্রতিষ্ঠার ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার্স হয়ে থাকে এআইএফএফ অথবা ইন্ডিয়া। এবং তারপরে আমরা দেখি 1948-এ ফিফার মেম্বারশিপ পাওয়ার ফলে 1948 থেকেই ইন্ডিয়া অলিম্পিক্সে পার্টিসিপেট করতে শুরু করে। সেই সময় রহিম সাহেব আসেন। তারপর আস্তে আস্তে ইন্ডিয়া প্রতিটা অলিম্পিক্সে ভালো পারফরমেন্স করতে থাকে, এবং তারপরে এশিয়ান কাপ, যেটাকে গোল্ডেন জেনারেশন আমরা বলি, তার মাঝে একবার হঠাৎ করে সুযোগ আসে বিশ্বকাপ খেলারও। এই ইতিহাসগুলো নিয়ে আমরা আমাদের পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে সিজন, যেটাকে আরও ডিটেলে আমরা নিয়ে আসবো পরে, সেটাই কথা বলবো। এই সিজন 1 ভারতীয় ফুটবলের ইতিহাস, এই 7ম পর্ব দিয়ে দেবজয়দা আমরা এখানেই ইতি টানছি। আপনারা আমাদের জানাচ্ছেন অনেকেই, আরও আমরা চাইবো আপনারা জানান এই টোটাল 7টা এপিসোড আপনাদের কেমন লাগলো। এগুলো নিয়ে কোনো ফিডব্যাক থাকলে, আরও নতুন কোনো তথ্য যদি আপনাদের কাছে থাকে, যদি কাউকে নিয়ে বেশি করে শুনতে চান, সেটাও আমাদের জানান। আপনাদের ফিডব্যাকের উপর ভর করেই আমরা এগিয়ে যাব। এবং আমরা এর সাথেই আমরা এই সিজনটা শেষ করছি। পরের সিজন নিয়ে আসা পর্যন্ত ভারতীয় ফুটবলের ইতিহাস আপনারা দেখতে থাকুন। যারা দেখেননি, যারা হয়তো 7ম পর্বটা প্রথম দেখছেন, তারা পর্ব 1-এ ফিরে যান, গোটাটা দেখুন।
এবং পরের সিজন নিয়ে ফিরে আসা পর্যন্ত ভারতীয় ফুটবলের পাশে থাকুন, বাংলার ফুটবলের পাশে থাকুন।